বহরমপুরে তৃণমূল নেতা, তার বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র। গ্রেফতার তৃণমূল নেতা পাপাই ঘোষ, তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি। তাকে আগেই গ্রেফতার করা হয়েছে, তবে আজকে বাড়ি থেকে পাওয়া গেল প্রচুর আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ। একে কত বড় তৃণমূল নেতা, কেন এত আগ্নেয়াস্ত্র? সরাসরি চলে যাব প্রতিনিধি রাকিবুলের সঙ্গে কথা বলবো। রাকিবুল, বহরমপুর শহরের মধ্যেই এর বাড়ি। এই পাপাই ঘোষ কত বড় তৃণমূল নেতা, এবং তৃণমূল নেতা বলে তার বাড়িতে এত আগ্নেয়াস্ত্র, এত কার্তুজ? দেখো অরিন্দ, যে মুর্শিদাবাদের যে বহরমপুর একদম শহর প্রাণকেন্দ্রে তার বাড়ি, এবং তিনি তৃণমূল নেতা হিসাবে পরিচিত, প্রাক্তন যুব সভাপতি ছিলেন দায়িত্বে। এবং এই পাপাই ঘোষ কিন্তু নির্বাচনের পর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছিলেন, এবং তাকে পুলিশ কিন্তু হন্য হয়ে খুঁজতে শুরু করেছিলেন। এবং খোঁজার পর তার মোবাইল নম্বর যে লোকেশন ট্র্যাক করে তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে পুলিশ কাস্টাডিতে নেয়। তাকে কাস্টাডিতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে বিপুল পরিমাণে যে আগ্নেয়াস্ত্র, একদম 7টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ, 170টি কার্তুজ এবং 5টি ম্যাগাজিন উদ্ধার করে। তৃণমূল জিতলে পরে অশান্তি করার জন্য, খুন খারাপি করার জন্য এই অস্ত্র মজুত করা হয়েছিল, কি বলছে পুলিশ? পুলিশ এমনটাই মনে করছে যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র রেখেছিল, মনে হচ্ছে যেন যুদ্ধে নামবে, এবং যে এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্যই হয়তো বাড়িতে মজুত করে রেখেছিল বলে পুলিশ এমনটাই মনে করছেন। এবং যে এই এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু ভাবাচ্ছে পুলিশকে। স্বাভাবিকভাবে এরকম পাপাই ঘোষ কত আছে বহরমপুর শহর সহ বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ জেলায় হোক অন্যান্য জেলায়, যাদের বাড়িতে ঢুকলে পরে, তল্লাশি চালালে পরে এখনো এইরকম পরিমাণ অস্ত্র পাওয়া যাবে। দেখুন কত অস্ত্র, কত কার্তুজ। একজনের বাড়ি থেকেই এই পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার। এক যুব তৃণমূল নেতা, তাঁরই এরকম দাপট। ভয়ঙ্কর ছবি। কি হতো তৃণমূল জিতলে পরে? তৃণমূল যুবনেতাকে আগেই পাকড়াও করা হয়েছিল, ভোটের পরে পালিয়েছিল, কিন্তু পালিয়ে শেষ রক্ষা হয়নি। সেই তৃণমূল নেতাকে জেরা করে তার বাড়ি থেকে এই পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত হলো। আজ বাজেয়াপ্ত করলো পুলিশ। আমি যেটা শুনেছি বেশিরভাগ লোকই এখানে বাজি ব্যবসার সাথে যুক্ত আছে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ এই গত দুদিন আগেই হলো। আহত হয়েছেন দুজন, গুরুতর আহত। সেই চম্পাহাটিতে পুলিশ এবার তল্লাশি চালালো। বেআইনি বাজি কারখানার আর বরদাস্ত নয়। বাজেয়াপ্ত প্রায় 400 কেজি নিষিদ্ধ শব্দবাজি। বাজি ইউনিয়নের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি, লাগাতার অভিযানের হুঁশিয়ারি অতিরিক্ত পুলিশ সুপারের। চম্পাহাটির বাজি কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে 1 কিলোমিটারের মধ্যে পিয়ালিতে বাজি কারখানার হদিশ পাওয়া যায়। কারখানার মালিক নিজেই স্বীকার করেছিলেন তার কারখানার কোনো লাইসেন্স নেই। কি হয়েছিল বৃহস্পতিবার দেখুন। হারালে যারা বাজি ব্যবসার সাথে যুক্ত, সেখানে সমস্ত লোকেদেরকে নিয়ে বসেছিলাম একটা সচেতনতামূলক ব্যবস্থা, প্লাস নিষিদ্ধ বাজি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে ওদেরকে সতর্কীকরণ করবার জন্য ওনাদেরকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, ফায়ার ক্র্যাকারস গ্রিন লাইসেন্স যাদের আছে তারাই একমাত্র ব্যবসা করবে, বাকি কেউ কোনো ব্যবসা করতে পারবে না। অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এরপরে যদি তারা কোনো রকম এরকম করে পুলিশ প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা 2 দিন তাদেরকে সময় দিয়েছি, যে 2 দিনের মধ্যে তাদের যার কাছে যা ইলিগাল আর্টিকেল আছে সেগুলো যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, আমরা সেগুলোকে সিজ করে নেব এবং তাদেরকে লেনিয়েন্ট ভিউ নিয়ে প্রশাসনিক সহযোগিতা করব। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই, এখানে বাজির কাজ করাই নিয়ম নেই। দক্ষিণ 24 পরগনার পিয়ালির 200 কলোনি
রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা কারখানা, চট করে দেখা না যায় ভেতরে কি চলছে। দূর থেকে দেখলে মনে হতেই পারে কারো থাকার ঘর। কিছুটা এগোতেই নাকে এলো বারুদের গন্ধ। ত্রিপল সরিয়ে ভেতরে ঢুকতেই চোখ কপালে। কারখানার মেঝেতে ছড়ানো শয়ে শয়ে চকোলেট বোম। এখানে চকলেট তৈরি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত নিষিদ্ধ। সেই নিষিদ্ধ চকলেট এখানে তৈরি হচ্ছে। শুধু এক রকমের চকলেট নয়, এখানে দেখালেই বোঝা যাবে যে একাধিক যে চকলেট পাওয়া যায়, সেই চকলেট ছোট বড় এখানে তৈরি হচ্ছে। তার সঙ্গে অবশ্যই তৈরি হচ্ছে রং মশালা, যেটা পরিবেশ বান্ধব বাজি, সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই এখানে, বাজির কাজ করাই নিয়ম নেই। যদি কেউ বাজি কাজ করতে পারে তার লাইসেন্স করতে হবে, অনেক কিছু এ করে, ডিসিপ্লিন মেনে তার করে। আপনার তো কিছু নেই। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। ভাবুন একবার, বাজি তৈরির লাইসেন্সই নেই, সেখানে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজি তৈরির কারবার। শুধু কি তাই, নিরাপত্তা বিধি নামে নেই গাদাগাদি করে রাখা বাজি মশলা। কারখানার পাশেই মালিক সহদেব মণ্ডলের বাড়ি, আশপাশে আরো কয়েকটা ঘর। এই সহদেব বাবুর বাড়ি পাশেই একটি পুকুর, তার পাশে এই কারখানা তৈরি করা হয়েছে। এবং সেখানে তিনি বলছেন যদি নিয়ম মানা হয়, চারিদিকে জলা জমি, নিয়ম না মেনেই যেমন নিষিদ্ধ চকলেট তৈরি করা হচ্ছে, তেমন বাড়ি সংলগ্ন যে মাঠ বা যেখানে এই কারখানা তৈরি করা হচ্ছে, সেটাও নিয়ম না মেনে। চম্পাহাটি, বাসন্তী থেকে দত্তপুকুর, পাথর প্রতিমা থেকে বাগনান কিংবা এগরার খাদিকুল, গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, প্রাণ গেছে অনেকের। বৃহস্পতিবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপেছে চম্পাহাটি হাড়াল, গুরুতর আহত 2। কিন্তু এর পরেও কি টনক নড়েছে? এই যে বিস্ফোরণ হচ্ছে, এই যে একজন মারা গেল, এটাতে আপনাদের মানে কোনো রকম ভ্রুক্ষেপ নেই? ভূক্ষেপ না স্যার, ওটা যারা সেল করছে তাদের সমস্যা হচ্ছে, তাদের সেল থেকেই দুর্ঘটনাটা হয়েছে। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। চম্পাহাটির বিস্ফোরণ স্থল থেকে 1 কিলোমিটার মধ্যেই পিয়ালির 200 কলোনি। এখনো সেখানে নিষিদ্ধ বাজি তৈরির রমরমা, শিয়রে বিপদ, তাও চলছে বেআইনি কারবার। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার মালদা মেডিকেল কলেজের যে হাসপাতাল, সেই হাসপাতালের পরিস্থিতি দেখাবো। দেখুন, চারিদিকে শুধু ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ইঁদুরের উপদ্রব। সরকারি হাসপাতাল দেখতে কিন্তু বিরাট বড় এবং ঝাঁ চকচকে বাইরে থেকে, আর ভেতরে কঙ্কালসার চেহারা। যে কোনো পালা বদলের আগে এই রকমই ছিল, এই রকমই আছে। পালা বদল আর কতদিন হয়েছে, এখনো এই ছবির পরিবর্তন হয়নি। ইঁদুরে ইঁদুরে ছয় লাভ, একেবারে ইঁদুরে ইঁদুরে ছয় লাভ। আজকে বিধায়ক গিয়েছিলেন, তিনি যাওয়ার পরেই একেবারে হুঙ্কার ছাড়লেন, ক্ষোভ উগড়ে দিলেন তিনি, শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা মেডিকেল কলেজের ছবি দেখুন, সরকারি হাসপাতালে ইঁদুরের উৎপাত দেখুন, কি অবস্থা। আরো রোগ ছড়িয়ে পড়বে তো এর থেকে। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, যেটা বলছিলাম যে পালা বদলের আগে মেডিকেল কলেজগুলো বাইরে থেকে দেখতে ঝাঁ চকচকে, কিন্তু ভেতরে কঙ্কালসার। এই ছবি এখনো বদলায়নি। কি বলছেন স্বাস্থ্যকর্মীরা, কি বলছেন মেডিকেল কলেজের সুপাররা? একদমই, দেখো, মালদহের ইংরেজ বাজারের প্রাক্তন বিধায়ক বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি গিয়েছিলেন। তিনি ক্ষোভ চেপে রাখতে পারেননি, কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বিজেপির প্রাক্তন বিধায়ক। মালদহের মেডিকেল কলেজ, এটা কিন্তু গৌরবঙ্গের একটা বড় চিকিৎসা কেন্দ্র, কয়েক হাজার মানুষের ভরসার কেন্দ্র এবং প্রচুর মানুষ এখানে আসেন। কিন্তু তুমি যেমনটা বলছিলে যে বাইরে থেকে ঝাঁক চকচকে একটা বিশাল বিশাল বহুতল, কিন্তু ভেতরে অন্তঃসারশূন্য অবস্থা। শুধু তাই নয়, ইঁদুরের দাপটে এতটাই নাজেহাল মানুষ, অতিষ্ঠ হচ্ছেন রোগীরা। রোগীরা বলছেন ঘুমন্ত অবস্থায় তাদের শরীরে উঠে পড়ছে ইঁদুর, তাদের বিছনায় ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, কখনো চিকিৎসা সরঞ্জামে ইঁদুর ঘুরছে। সমাধান কি? এ তো বছরের পর বছর ধরে চলতে পারে না এরকম। দেখো, এক্ষেত্রেই প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক, আর বলছেন পুরোটাই প্রাতিষ্ঠানিক অব্যবস্থা। যারা দায়িত্বে রয়েছেন তাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। শুধু তাই নয়, কর্তৃপক্ষ বলছে বারবার চেষ্টা করেও নাকি এই সমস্যা মেটানো যাচ্ছে না, ইঁদুরকে রোকা যাচ্ছে না।
আমরা দেখেছি মেডিকেল কলেজের বেডে একাধিক জায়গায় কিন্তু এই ইঁদুর ধরার কল রাখা হয়েছে সেই সরকারি হাসপাতালে, অথচ ইঁদুরের অতিষ্ঠ, ইঁদুরের দাপাদাপি একেবারে অব্যাহত, এমনটাই রোগী এবং তার পরিবার পরিজনরা বলছে। না, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ইঁদুর ধরা পড়েছে কিছু, কিন্তু সিলিংয়ের মধ্যে, ফলস সিলিংয়ের মধ্যে ইঁদুর ঢুকে থাকছে, ফলে নির্মূল করা যাচ্ছে না। কর্তৃপক্ষ স্বীকার করছে যে হ্যাঁ ইঁদুরের দাপাদাপি আছে, কিন্তু সব মিলিয়ে বিধায়ক, প্রাক্তন বিধায়ক তিনি সরব হয়েছেন আর অতিষ্ঠ হচ্ছেন রোগীরা। খুব স্বাভাবিক, যাদেরকে অতিষ্ঠ হবেন নাজেহাল রোগীরা কি করবেন? রোগে অবস্থা খারাপ, তাদের শারীরিক অবস্থা সারাতে তারা এসেছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, আর তার পাশেই রোগ ঘুরে বেড়াচ্ছে। এই ইঁদুর থেকে রোগ ছড়িয়ে আরো তো রোগীদের অবস্থা ভয়ঙ্কর হবে। এখানে অনেক ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে, পেশেন্টের গায়ে চলে আসছে। হ্যাঁ ওই যে বিষ উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই, মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই। পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। ইঁদুরের উৎপাত এটা আছে এবং পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি। ওদের পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা MSCL দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল এবং তার সত্ত্বেও পাইপ লাইনের সমস্যাটার কাজটা এখনো ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তারা বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সমস্যা হয়ে যাচ্ছে। আপনাদের মনে করিয়ে দিয়ে আমরা দেখিয়েছিলাম করোনা কালে যত প্রধানমন্ত্রীর কাছ থেকে যত সরঞ্জাম এসেছিল, চিকিৎসার সরঞ্জাম, সেগুলো ব্যবহার করা হয়নি। রাজনীতির অভিযোগ উঠেছিল পালা বদলের আগে। আর দেখুন মেমারি গ্রামীণ হাসপাতালে ঠিক একই ছবি। কি ছবি জানেন? বিভিন্ন সরঞ্জাম, ওটি মেশিন, সমস্ত কিছু পড়ে রয়েছে মোড়কে, কিন্তু কোনো যন্ত্রপাতির মোড়ক খোলা হয়নি। আজকে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় গিয়ে এটা আবিষ্কার করলেন। পড়ে থাকা সরঞ্জাম দেখে ক্ষেপে লাল। সেন্ট্রাল এসি আছে, ওটি টেবিল আছে, কিন্তু কোনো যন্ত্রপাতির মোড়কই খোলা হয়নি। গ্রামীণ হাসপাতালের জন্য এত কিছু বরাদ্দ হয়েছে, পাঠানো হয়েছে, 100 বেডের জন্য নতুন বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু গ্রামের মানুষের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো একেবারে প্যাকেট বন্দি হয়ে আছে। ভাবতে পারেন? লাইটটা বন্ধ করে উল্টো দিক থেকে হয়ে যাচ্ছে লাইট। দিল্লি থেকে নরেন্দ্র মোদীজি টাকা দিয়ে হাসপাতালের বিল্ডিং বানিয়েছে ন্যাশনাল হেলথ মিশনে। তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিডের সময় থেকে। আর কি বলবেন, বলতে আমার লজ্জা লাগছে। ভারতের প্রধানমন্ত্রী বাঙালিদের জন্য যা দিয়ে গেল, লিফট বন্ধ থাকে তালা চাবি দিয়ে, প্রত্যেকটি ভারত সরকারের পয়সায় তৈরি। এই বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। উনি বাঙালিকে শেষ করার প্রচেষ্টায় পুরো বিল্ডিং এ দেখিয়ে দেখুন, ওপরে 3টে ফ্লোর বন্ধ করে রেখেছে। দেখে গেলাম, পরিষেবা পর্যাপ্ত করব। পরিষেবা পাওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মেমারি গ্রামীণ হাসপাতালে এই রকম সারপ্রাইজ ভিজিট, এরপরে অন্য কোনো গ্রামীণ হাসপাতালেও হয়তো এরকম পরিস্থিতি দেখা যেতে পারে। একদিকে মালদা মেডিকেলের এই অবস্থা, বাইরে থেকে দেখতে ঝাঁ চকচকে বিরাট বিল্ডিং, আর ভেতরে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, আবর্জনায় একেবারে শেষ অবস্থা। যে কোনো হাসপাতালে, যে কোনো সরকারি হাসপাতালে পালা বদলের আগে এরকমটাই আমরা দেখেছি, কিন্তু পালা বদলের পর কি পরিস্থিতি দাঁড়ায়। কারণ যে কোনো জায়গায় স্বাস্থ্যমন্ত্রী তিনি হঠাৎ ভিজিটে যাচ্ছেন, আর চিকিৎসকরা চাইলে কি না হতে পারে। নিশ্চিত মৃত্যু, সেই নিশ্চিত মৃত্যুর দিকে এগোচ্ছিল কে? ঢাকার রাকেশ সরকার। 7 বছর বয়সে জবাব দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ডাক্তাররা, এ ছেলে 20 পেরোবে না। এ রাজ্যের ডাক্তাররা বললেন ছেলে দীর্ঘায়ু হবে। কিভাবে দেখুন।
একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল ঢাকার রাকেশ সরকার। রাকেশের বয়স যখন 7, তখনই বাংলাদেশের ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন খুব বেশি হলে বছর 20 বাঁচবে এ ছেলে। এ রাজ্যের ডাক্তাররা বললেন দীর্ঘায়ু হবে রাকেশ সরকার, তবে তার জন্য একটা কাজ করতে হবে। রাকেশের মা বাবাকে আবার এক সন্তান পৃথিবীতে নিয়ে আসতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। রাকেশের মা বাবা আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দিলেন। রাকেশের একটা বোন হলো, আর সেই বোনের কোষে সারল রাকেশের রোগ। ভাবছেন বুঝলু কি? বিজ্ঞান। এই পদ্ধতির নাম হলো স্টেম সেল থেরাপি। চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বহু কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করার সাহস পাচ্ছেন রোগীরা। সাম্প্রতিককালে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যে ধরনের পদ্ধতির কথা খুব বেশি শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল স্টেম সেল থেরাপি। সেই স্টেম সেলের বন্ধনেই বাঁচল জীবন। সদ্যজাত বোনের কোষে বাঁচল 7 বছরের দাদার জীবন। খুব বেশি হলে 20 বছর এই পরমায়ু নিশ্চিত হয়ে গিয়েছিল যে শিশুর, স্টেম সেল থেরাপির পর তার সামনে এখন নতুন জীবনের হাতছানি। বাংলাদেশের ঢাকার বাসিন্দা রাকেশ সরকার, ডাকনাম জুয়েল। 7 বছরের এই শিশু জন্ম থেকেই ই-বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল। প্রতি মাসে 2 বার করে রক্ত লাগতো রাকেশের। বয়সের তুলনায় গ্রোথ ছিল খুব কম। শরীরে আয়রন জমতে জমতে অঙ্গ বিকলের আশঙ্কা বাড়ত। কোনো না কোনো সংক্রমণের সমস্যা লেগেই থাকত। 20 বছরের বেশি বাঁচবে না এই শিশু, বাংলাদেশে কার্যত জবাবই দিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবুরা। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্টেম সেল থেরাপি করিয়ে সেই রাকেশ এখন সম্পূর্ণ সুস্থ। কোন চিকিৎসায় অসম্ভবকে সম্ভব করলেন চিকিৎসকরা? ঢাকার দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে দ্বিতীয় সন্তান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আইভিএফ পদ্ধতিতে একটি মেয়ে হয় ওই দম্পতির। স্নিগ্ধা সরকার নামের ওই শিশুকন্যার বয়স এখনো 1 বছরও হয়নি। কন্যা সন্তানের ভ্রূণ পরীক্ষা করে দেখা যায় তা থ্যালাসেমিয়া মুক্ত। দাদার সঙ্গে জিনগত মিলও রয়েছে। রাকেশের সদ্যজাত বোনের থেকে নাভির কর্ড ব্লাড বা স্টেম সেল সংগ্রহ করা হয়, আর বাবার থেকে নেওয়া হয় হ্যাপ্লো কর্ড ব্লাড। বোন ও বাবার শরীর থেকে ব্লাড স্টেম সেল নিয়ে তা গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা বলছেন এই স্টেম সেল থেরাপিতে রোগীর ত্রুটিপূর্ণ অস্থিমজ্জা বাদ দিয়ে সুস্থ দাতার স্বাস্থ্যকর স্টেম সেল প্রতিস্থাপন করা হয়, যা নতুন সুস্থ রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয়। এবং সাধারণত ভাই বোনের টিস্যু বা HLA মিলে গেলে তার ফলাফল সবচেয়ে ভালো হয়। থ্যালাসেমিয়া ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্ত বদলানো এবং অতিরিক্ত শরীরে আয়রন জমে যাওয়া এবং হিমোগ্লোবিন মারাত্মক পরিমাণে কমে যাওয়া থেকে মুক্তি পেতে এই স্টেম সেল থেরাপির বিকল্প নেই। থ্যালাসেমিয়া ফ্রি ফুল HLA ম্যাচ, এরম একটা ভ্রূণকে আমরা মায়ের ভ্রূণে বা ইউটেরাসে ইমপ্লান্ট করে সেটাকে বড় করে 9 মাস বাদে সেই বাচ্চাটা বেরোয়। যখন সেই বাচ্চাটা নতুন বাচ্চাটা বেরোয়, তার আম্বেলিক্যাল কর্ড সেইখান থেকে আমরা সে কালেক্ট করে নিই। আম্বেলিক্যাল কর্ডটা সেটা কালেক্ট করে কর্ড লাইফ বলে একটা সংস্থা, তারা স্টোর করে এবং সেই কর্ড লাইফ থেকে কিছু স্টেম সেলস আমাদের দেয়। আমরা সেই স্টেম সেল নিই, প্লাস তার বাবার থেকে বাবা যে হচ্ছে হ্যাপ্লো আইডেন্টিক্যাল বা হাফ জেনেটিক ম্যাচ, তার থেকে কিছু স্টেম সেল নিই। এই দুটো মিলিয়ে প্রথম বাচ্চাটা যে রাকেশ বাচ্চাটা, তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ, বাচ্চাটার এখন কোনো রক্ত লাগছে না। আশা করছি যে বাচ্চাটা থ্যালাসেমিয়া থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ক্যান্সার, HIV, হৃদরোগ, হাড়ের অসুখ, স্নায়ুর সমস্যা, পেশির রোগ, কঠিন রোগের বিরুদ্ধে লড়াইয়ে অনেক দিন ধরেই দিশা দেখাচ্ছে স্টেম সেল থেরাপি। হলিউডের চলচ্চিত্র নির্মাতা মেল গিবসন থেকে শুরু করে বলিউডের লিজা রে, অভয় দেওল, নার্গিস ফাকরি, পপ সঙ্গীতের রানী ম্যাডোনা, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, বিখ্যাত মোটিভেটর টনি রবিন্স, খেলার মাঠের তারকা রাফায়েল নাদাল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,
এদের কেউ ক্যান্সার, কেউ আবার নানাবিধ শারীরিক সমস্যা ও ইনজিওরির কারণে স্টেম সেল থেরাপি করিয়েছেন। তারা সুস্থ আছেন। আমাদের হসপিটালে আমরা একটা সেভ দ্য সিবলিং প্রোগ্রাম রান করি। তো এটার কনসেপ্ট ইজ বেসিক্যালি টু মেক আওয়ার কান্ট্রি থ্যালাসেমিয়া ফ্রি। 7-year-old ছেলে বাচ্চা বাংলাদেশ থেকে, যার HBE বিটা থ্যালাসেমিয়া ছিল এবং ওর মাসে মাসে ব্লাড ট্রান্সফিউশনস লাগতো। তার কারণে ওর যে নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস অনেকটাই হ্যাম্পার ছিল, স্কুল যেতে পারতো না, ছুটি নিতে লাগতো। এখন একদম ভালো আছে, থ্যালাসেমিয়া ফ্রি আছে এবং স্কুল টুল যাচ্ছে। ওর বোনটা ইজ কমপ্লিটলি থ্যালাসেমিয়া ফ্রি, ইজ হেলদি। অভিজিৎ চন্দ, কলকাতা, নিউজ 18 বাংলা। হাইকোর্টে কীর্তিফাঁসের পর এবার গ্রেফতারি কি ভাবে এতক্ষণ পর্যন্ত হলো দেখুন। হাইকোর্টে মামলা স্বামীর স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি নিয়ে, আর তারপরে তদন্তে উলটপুরাণ কাঠগড়ায় স্বামী। এবার গ্রেফতার হয়ে গেলেন সেই স্বামী। নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি নিয়ে কোর্টে গিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে মামলা করে বিপাকে পড়লেন। তদন্তে কীর্তিফাঁস হলো, কাঠগড়ায় স্বামী উঠলেন। স্বামীর বিরুদ্ধে অত্যাচার, পরকীয়ার অভিযোগ স্ত্রীর। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, পুলিশ কি বলছে? হ্যাঁ দেখো, পুলিশ হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল, নির্দেশ দেওয়া যে স্বামীকে ধরতে হবে এবং বিষয়টা জানতে হবে। এই যে স্বামী যে দীর্ঘদিন ধরে 2025 সালে 27শে মে লিখিত একটি অভিযোগ করে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না পান্ডুয়া থানায়। যে 25 তারিখে তিনি বেরিয়েছিলেন, 25শে মে দিদির বাড়ি যাওয়ার নাম করে তিনি বেরিয়েছিলেন, তারপরে মৌমিতা ঘোষ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকেই তদন্তে নামে পুলিশ এবং বিভিন্নবার হেমন্ত ঘোষ, তার স্বামী হেমন্ত ঘোষ দীর্ঘদিন বিভিন্নবার পান্ডুয়া থানায়, তারপর হাইকোর্টে দ্বারস্থ হয় স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। তারপর তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ তার স্ত্রী কে মৌমিতা ঘোষকে তাকে হাজির করে এবং জবানবন্দি দেয়। হাইকোর্টে বিচারপতি ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জবানবন্দি দেন যে তদন্তে নেমে দেখা যায় যে বিভিন্ন সময় যে স্বামী তাকে বধূ নির্যাতন করেছে, আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন এবং বিভিন্ন ধারায় তারা আত্মহত্যা করেছে। উপযুক্ত শাস্তি হোক আমরাও চাই। কেন মামলা করতে গেলেন, কেন এই নাটক করতে গেলেন দেখুন। হুগলির হেমন্ত ঘোষ পেশায় ড্রাইভার। অভিযোগ করেন তার স্ত্রী মৌমিতা ঘোষকে অপহরণ করা হয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ নাকি তাতে গা করছে না। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি, দায়ের করেন হেবিয়াস কর্পাস। বুধবার হাইকোর্টে সেই মামলা উঠতেই টুইস্ট। ঘটনার সূত্রপাত 2025-এর 27শে মে। হেমন্ত ঘোষ পান্ডুয়া থানায় অভিযোগ করেন 25শে জুন বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরোন স্ত্রী মৌমিতা ঘোষ। বিকেল পেরিয়ে গেলেও মৌমিতা বাড়ি ফেরেননি, বোনের বাড়িতেও যাননি। হেমন্ত ঘোষ অভিযোগ করেন তার স্ত্রীকে বাড়ির লোকেরা আটকে রেখেছেন। তার আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ কোনো গাই করছে না। এরপরেই কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। হেবিয়াস কর্পাসে নিখোঁজ মৌমিতাকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে মৌমিতাকে উদ্ধার করে পুলিশ। বুধবার সেই মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তর ডিভিশন বেঞ্চে। এরপরেই টান টান নাটক। ম্যাজিস্ট্রেটকে গোপন জবানবন্দি দেন মৌমিতা ঘোষ। হাইকোর্টে সেই জবানবন্দি পেশ করে পুলিশ। ওই জবানবন্দিতে মৌমিতা অভিযোগ করেন স্বামী হেমন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতেই অত্যাচার শুরু। স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়িও প্রায়ই মারধর করতেন। অত্যাচার চলত তাদের একমাত্র মেয়ের ওপরেও। তা সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে। তাঁর অভিযোগ, এই কুকীর্তি ঢাকতেই অপহরণের নাটক সাজান স্বামী। ছেলে কোথায় এখন? ছেলে কোথায় আমি তো ঠিক জানি না, আমি তো মাঠঘাট নিয়ে থাকি। আচ্ছা, মানে ছেলে কোথায় থাকে জানেন না? বৌমা চলে গেল কেন হঠাৎ? চলে গেল কেন সে বলতে পারবো না। সে তো না বলে চলে গেছে, আমাদের বলে গেছে নাকি যে আমরা চলে যাচ্ছি। স্ত্রীর বয়ানের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পান্ডুয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 24শে অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।